চাঁদের পাহাড় চতুর্থ পর্ব। সেদিন বিকেলের ট্রেন রওনা করে দিয়ে সে নিজের কোয়ার্টারে রান্নাঘরে ঢুকতে যাচ্ছে, এমন সময় খুঁটির গায়ে কি একটা দেখে সে 3 হাত লাফ দিয়ে পিছিয়ে এলো। প্রকাণ্ড একটা হলদে খরিশ গোখুরা। তাকে দেখে ফনা উদ্যত করে খুঁটি থেকে প্রায় 1 হাত বাইরে মুখ বাড়িয়েছে। আর 2 সেকেন্ড পরে যদি শঙ্করের চোখ সেদিকে পড়তো তাহলে না, এমন সাপটাকে মারবার কি করা যায়। কিন্তু সাপটা বড় মুহূর্তে খুঁটি বেয়ে ওপরের ঘরে চালের মধ্যে লুকিয়ে পড়ল। বেশ কাণ্ড বটে। ওই ঘরে গিয়ে শঙ্করকে এখন ভাত রাঁধতে বসতে হবে। এ সিংহ নয় যে দরজা বন্ধ করে আগুন জ্বেলে রাখবে। খানিকটা ইতস্তত করে শঙ্কর অগত্যা রান্নাঘরে ঢুকলো এবং কোনো রকমে তাড়াতাড়ি রান্না সেরে সন্ধ্যা হওয়ার আগেই খাওয়া দাওয়ার সঙ্গ করে সেখান থেকে বেরিয়ে স্টেশন ঘরে এলো। কিন্তু স্টেশন ঘরেই বা বিশ্বাস কি? সাপ কখন কোন ফাঁক দিয়ে ঘরে ঢুকবে তাকে কি আর ঠেকিয়ে রাখা যাবে? পরদিনের সকালের ট্রেনে গার্ডের গাড়ি থেকে একটা নতুন কুলি তার রসদের বস্তা নামিয়ে দিতে এলো। সপ্তাহে 2 দিন মোম্বাসা থেকে চাল আর আলু বেল কোম্পানি এইসব নির্জন স্টেশনের কর্মচারীদের পাঠিয়ে দেয়। মাসিক বেতন থেকে এর দাম কেটে নেওয়া হয়। যে কুলিটা রসদের বস্তা নামিয়ে দিতে এলো সে ইন্ডিয়ান, গুজরাট অঞ্চলে বাড়ি। সে বস্তাটা নামিয়ে কেমন যেন অদ্ভুতভাবে চাইলে শঙ্করের দিকে, এবং পাছে শঙ্কর তাকে কিছু জিজ্ঞেস করে এই ভয়ে যেন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠে পড়ল। কুলির সে দৃষ্টি শঙ্করের চোখ এড়ায়নি। কি রহস্য জড়িত আছে যেন এই জায়গাটার সঙ্গে। কেউ তা ওর কাছে প্রকাশ করতে চায় না, প্রকাশ করা যেন বারণ আছে। ব্যাপার কি? 2 দিন পরে ট্রেন পাস করে সে নিজের কোয়ার্টারে ঢুকতে যাচ্ছে। আর একটু হলে সাপের ঘাড়ে পা দিয়েছিল আর কি। সেই খরিশ গোখরা সাপ, পূর্বদৃষ্ট সাপটাও হতে পারে। নতুন একটা যে নয় তার কোনো প্রমাণ নেই। শঙ্কর সেই দিন স্টেশন ঘর, নিজের কোয়ার্টার ও চারিধারের জমি ভালো করে পরীক্ষা করে দেখল। সারা জায়গা মাটিতে বড় বড় গর্ত। কোয়ার্টারের উঠানে, রান্নাঘরের দেয়ালে, কাঁচা প্ল্যাটফর্মের মাঝে মাঝে সর্বত্র গর্ত ও ফাটল আর ইঁদুরের মাটি। তবুও সে কিছু বুঝতে পারল না। একদিন সে স্টেশন ঘরে ঘুমিয়ে আছে। রাত অনেক, ঘর অন্ধকার। হঠাৎ শঙ্করের ঘুম ভেঙে গেল। 5টা ইন্দ্রিয়ের বাইরে আর একটা কোন ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্যে জাগরিত হয়ে উঠে তাকে জানিয়ে দিল যে সে ভয়ানক বিপদে পড়বে। ঘোর অন্ধকার। শঙ্করের সমস্ত শরীর যেন শিউরে উঠল। টর্চটা হাতে পাওয়া যায় না কেন? অন্ধকারের মধ্যে যেন একটা কিসের অস্পষ্ট শব্দ হচ্ছে ঘরের মধ্যে। হঠাৎ টর্চটা তার হাতে ঠেকলো এবং কলের পুতুলের মতো সে সামনের দিকে ঘুরিয়ে টর্চটাকে জ্বালা। সঙ্গে সঙ্গে সে ভয় বিস্ময়ে কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার ওপরই বসে রইল। দেয়াল ও তার বিছানার মাঝামাঝি জায়গায় মাথা উঁচু করে তুলে ও টর্চের আলো পড়ার দরুন সাময়িকভাবে আলো আঁধারি খেয়ে থো খেয়ে আছে আফ্রিকার রুড়ো হিংস্রতম সর্প কালো মাম্বা। ঘরের মেঝে থেকে সাপটা প্রায় 2.5 হাত উঁচু হয়ে উঠেছে। সেটা এমন কিছু আশ্চর্য নয়। যখন ব্ল্যাক মাম্বা সাধারণত মানুষকে তাড়া করে তার ঘাড়ে ছোবল মারে। ব্ল্যাক মাম্বার হাত থেকে রেহাই পাওয়া এক প্রকার পুনর্জন্ম, তাও শঙ্কর শুনেছে। শঙ্করের একটা গুণ বাল্যকাল থেকেই আছে, বিপদে তার সহজে বুদ্ধিভ্রংশ হয় না।
আর তার স্নায়ুমণ্ডলীর ওপর সে ঘোর বিপদেও কর্তৃত্ব বজায় রাখতে পারে। শঙ্কর বুঝল, হাত যদি তার একটু কেঁপে যায়, তবে যে মুহূর্তে সাপটার চোখ থেকে আলো সরে যাবে, সেই মুহূর্তেই ওর আলো আঁধারি কেটে যাবে এবং তখনই সে করবে আক্রমণ। সে বুঝল তার আয়ু নির্ভর করছে এখন দৃঢ় ও অবিকম্পিত হাতে টর্চটা সাপের চোখের দিকে ধরে থাকার ওপর। যতক্ষণ সে এরকম ধরে থাকতে পারবে ততক্ষণ সে নিরাপদ, কিন্তু যদি টর্চটা একটুও এদিক ওদিক সরে যায়, শঙ্কর টর্চ ধরেই রইল। সাপের চোখ দুটো জ্বলছে যেন দুটো আলোর দানার মতো। কি ভীষণ শক্তি ও রাগ প্রকাশ পাচ্ছে চাবুকের মতো খাড়া উদ্যত তার কালো মিশমিশে সরু দেহটাতে। শঙ্কর ভুলে গেল চারিপাশের সব আসবাবপত্র, আফ্রিকা দেশটা, তার রেলের চাকরি, মোম্বাসা থেকে কিসুমু লাইনটা, তার দেশ, তার বাবা মা, সমস্ত জগৎটা শূন্য হয়ে গিয়ে সামনের ওই দুটো জলজলে আলো দানার পরিণত হয়েছে। তার বাইরে শূন্য, অন্ধকার, মৃত্যুর মতো শূন্য, প্রলয়ের বিশ্বের মতো অন্ধকার। সত্য কেবল ওই মহাহিংস উদ্যত ফনা সর্প, যেটা প্রত্যেক ছোবলে 1500 মিলিগ্রাম তীব্র বিষ ক্ষতস্থানে ঢুকিয়ে দিতে পারে এবং দেওয়ার জন্যে ওত পেতে রয়েছে। শঙ্করের হাত ঝিমঝিম করছে, আঙুল অবশ হয়ে আসছে, কোনোই দিকে বগল পর্যন্ত হাতের যেন সার নেই। কতক্ষণ সে আর টর্চ ধরে থাকবে? আলোর দানা দুটো হয়তো সাপের চোখ নয়, জোনাকি পোকা কিংবা নক্ষত্র, কিংবা টর্চের ব্যাটারির তেজ কমে আসছে না? সাদা আলো যেন হলদে ও নিস্তেজ হয়ে আসছে না? কিন্তু জোনাকি পোকা কিংবা নক্ষত্র দুটো তেমনিই জ্বলছে। রাত না দিন, ভোর হবে না সন্ধ্যা হবে? শঙ্কর নিজেকে সামলে নিল। ওই চোখ দুটোর জ্বালাময় দৃষ্টি তাকে যেন মোহগ্রস্ত করে তুলেছে। সে সজাগ থাকবে। এ তেপান্তরের মাঠে চেঁচালেও কেউ কোথাও নেই। সে জানে তার নিজের স্নায়ুমণ্ডলীর দৃঢ়তা ওপর নির্ভর করে তার জীবন, কিন্তু সে পারছে না। যে হাত যেন টনটন করে অবশ হয়ে আসছে। আর কতক্ষণ সে টর্চ ধরে থাকবে? সাপে না হয় ছোবল দিক, কিন্তু হাতখানা একটু নামিয়ে নিলে সে আরাম বোধ করবে এখন। তারপরেই ঘড়িতে টং টং করে 3টে বাজলো। ঠিক রাত 3টে পর্যন্তই বোধহয় শঙ্করের আয়ু ছিল, কারণ 3টে বাজবার সঙ্গে সঙ্গে তার হাত কেঁপে উঠে নড়ে গেল। সামনের আলোর দানা দুটো গেল নিভে, কিন্তু সাপ কই? তারা করে এলো না কেন? পরেক্ষণে শঙ্কর বুঝতে পারল সাপটাও সাময়িক মোহগ্রস্ত হয়েছে তার মতো। এই অবসর বিদ্যুতের চেয়েও বেগে সে টেবিল থেকে এক লাফ মেরে অন্ধকারের মধ্যে দরজার আগল খুলে ফেলে ঘরের বাইরে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। সকালের ট্রেন এলো। শঙ্কর বাকি রাতটা প্ল্যাটফর্মেই কাটিয়েছে। ট্রেনের গার্ডকে বলল সব ব্যাপার। গার্ড বলল, চলো দেখি স্টেশন ঘরের মধ্যে। ঘরের মধ্যে কোথাও সাপের চিহ্নও পাওয়া গেল না। গার্ড লোকটা ভালো, বলল, বলি তবে শোনো, খুব বেঁচে গিয়েছো কাল রাতে। এতদিন কথাটা বলিনি তোমায়, পাছে ভয় পাও। তোমার আগে যিনি স্টেশন মাস্টার এখানে ছিলেন,
তিনিও সাপের উপদ্রবেই এখান থেকে পালান। তার আগে দুজন স্টেশন মাস্টার এই স্টেশনের কোয়ার্টারে সাপের কামড়ে মরেছে। আফ্রিকার ব্ল্যাক মাম্বা যেখানে থাকে তার ত্রিসীমানায় লোক আসে না। বন্ধু ভেবে কথাটা বললাম, ওপরওয়ালাদের বলো না যেন যে আমার কাছ থেকে এ কথা শুনেছ। ট্রান্সফারের দরখাস্ত করো। শঙ্কর বলল, দরখাস্তের উত্তর আসতেও তো দেরি হবে। তুমি একটা উপায় করো, আমি এখানে একেবারে নিরস্ত। আমাকে একটা বন্দুক কি রিভলভার যাবার পথে দিয়ে যাও, আর কিছু কার্বলিক অ্যাসিড। ফেরবার পথেই কার্বলিক অ্যাসিডটা আমায় দিয়ে যেও। ট্রেন থেকে সে একটা কুলিকে নামিয়ে নিল এবং দুজনে মিলে সারাদিন সর্বত্র গর্ত বুঝিয়ে বেড়ালো। পরীক্ষা করে দেখে মনে হলো কাল রাত্রে স্টেশন ঘরের পশ্চিম দেওয়ালের কোণে একটা গর্ত থেকে সাপটা বেরিয়েছিল। গর্তগুলো ইঁদুরের। বাইরের সাপ দিনমানি ইঁদুর খাবার লোভে লোভে গর্তে ঢুকেছিল হয়তো। গর্তটা বেশ ভালো করে বুঝিয়ে দিল। ডাউন ট্রেনের গার্ডের কাছ থেকে 1 বোতল কার্বলিক অ্যাসিড পাওয়া গেল। ঘরের সর্বত্র আশেপাশে সে অ্যাসিড ছড়িয়ে দিল। কুলিটা তাকে একটা বড় লাঠি দিয়ে গেল। 2-3 দিনের মধ্যে রেল কোম্পানি থেকে ওকে একটা বন্দুক দিল। স্টেশনে জলের বড় কষ্ট। ট্রেন থেকে যা জল দেয় তাতে রান্না খাওয়া কোনো রকমে চলে, স্নান আর হয় না। এখানকার কুয়োর জলও শুকিয়ে গিয়েছে। একদিন সে শুনল স্টেশন থেকে ওই মাইল খানিক দূরে একটা জলাশয় আছে, সেখানে ভালো জল পাওয়া যায়, মাছও আছে। স্নান ও মাছ ধরার আকর্ষণে একদিন সে সকালে ট্রেন রওনা করে দিয়ে সেখানে মাছ ধরতে চলল। সঙ্গে একজন সোমালি কুলি। সে পথ দেখিয়ে নিয়ে গেল। মাছ ধরার সাজ সরঞ্জাম মোম্বাসা থেকে আনিয়ে নিয়েছিল সে। জলাশয়টা মাঝারি গোছের, চারিধারে উঁচু ঘাসের বন, উইকা গাছ, নিকটেই একটা অনুচ্চ পাহাড়। জলে সে স্নান করে সেরে উঠে ঘন্টা 2 ছিপ ফেলে ট্যাংরা জাতীয় ছোট ছোট মাছ অনেকগুলি পেল। মাছ অদৃষ্টে জোটেনি অনেক দিন, কিন্তু আর বেশি দেরি করা চলবে না, কারণ আবার বিকেলে 4টের মধ্যে স্টেশনে পৌঁছানো চাই বিকেলের ট্রেন পাস করার জন্যে। প্রায়ই সে মাঝে মাঝে মাছ ধরতে যায়। কোনো দিন সঙ্গে লোক থাকে, প্রায়ই একা যায়। স্নানের কষ্টও ঘুচেছে। গ্রীষ্মকাল ক্রমেই প্রখর হয়ে উঠল। আফ্রিকার দারুণ গ্রীষ্ম। বেলা 9টার পর থেকে আর রোদ্রে যাওয়া যায় না। 11টার পর থেকে শঙ্করের মনে হয় যেন দিক বিদিক দাও দাও করে জ্বলছে। তবুও সে ট্রেনের লোকের মুখে শুনল, মধ্য আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকার গরমের কাছে এ নাকি কিছুই নয়। শীঘ্রই এমন একটা ঘটনা ঘটল যা থেকে শঙ্করের জীবনের গতি মোড় ঘুরে অন্য পথে চলে গেল। একদিন সকালের দিকে শঙ্কর মাছ ধরতে গিয়েছিল। যখন ফিরছে তখন বেলা 3টে। স্টেশন যখন আর মাইলটা কাছে, তখন শঙ্করের কানে এলো সেই রৌদ্রদুগ্ধ প্রান্তরের মধ্যে কে যেন কোথায় অস্পষ্ট আর্তস্বরে কি বলছে। কোন দিক থেকে স্বরটা আসছে লক্ষ্য করে কিছু দূর যেতেই দেখল একটা ইউকা গাছের নিচে স্বল্পমাত্র ছায়াটুকুতে কে একজন বসে আছে। শঙ্কর দ্রুত পদে তার নিকটে গেল। লোকটা ইউরোপিয়ান, পরনে তালি দেওয়া ছিন্ন মলিন কোট প্যান্ট, এক মুখ লাল দাড়ি, বড় বড় চোখ, মুখের গড়ন বেশ সুশ্রী। দেহও বেশ বলিষ্ঠ ছিল বোঝা যায়, কিন্তু সম্ভবত রোগে কষ্টে ও অনাহারে বর্তমানে শীর্ণ। মুখটা গাছের গুড়ি হেলান দিয়ে অবসন্নভাবে পড়ে আছে। তার মাথায় মলিন শোলার টুপিটা একদিকে গড়িয়ে পড়ছে মাথা থেকে। পাশে একটা খাকি কাপড়ের বড় ঝোলা। শঙ্কর ইংরেজিতে জিজ্ঞেস করল, তুমি কোথা থেকে আসছো? একটা কথার উত্তর না দিয়ে মুখের কাছে হাত নিয়ে গিয়ে জলপানের ভঙ্গি করে বলল, একটু জল। জল। শঙ্কর বলল, এখানে তো জল নেই।
আমার উপর ভর দিয়ে স্টেশন পর্যন্ত আসতে পারবে? অতি কষ্টে খানিকটা ভর দিয়ে এবং শেষের দিকে একরকম শঙ্করের কাঁধে চেপে লোকটা প্ল্যাটফর্মে পৌঁছলো। ওকে আনতে গিয়ে দেরি হয়ে গেল। বিকেলের ট্রেন ওর অনুপস্থিতিই চলে গিয়েছে। ও লোকটাকে স্টেশন ঘরে বিছানা পেতে শোয়ালো, জল খাইয়ে সুস্থ করলে, কিছু খাদ্য এনে দিল। সে খানিকটা চাঙ্গা হয়ে উঠল, কিন্তু শঙ্কর দেখল লোকটার ভারী জ্বর হয়েছে। অনেক দিনের অনিয়মে, পরিশ্রমে, অনাহারে তার শরীর একেবারে ভেঙে গিয়েছে। 6-4 দিনে সে সুস্থ হবে না। লোকটা একটু পরে পরিচয় দিল। তার নাম ডিয়েগো অ্যালভারেজ, যাতে পর্তুগিজ, তবে আফ্রিকার সূর্য তার বর্ণ তামাটে করে দিয়েছে। রাতে ওকে স্টেশনে রাখলো শঙ্কর, কিন্তু ওর অসুখ দেখে সে পড়ে গেল বিপদে। এখানে ওষুধ নেই, ডাক্তার নেই, সকালের ট্রেন বোম্বাসার দিকে যায় না, বিকেলের ট্রেনে গার্ড রোগীকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু রাত কাটতে এখনো অনেক দেরি। বিকেলের গাড়িখানা স্টেশনে এসে যদি পাওয়া যেত তবে তো কোনো কথাই ছিল না। শঙ্কর রোগীর পাশে রাত জেগে বসে রইল। লোকটির শরীরে কিছুই নেই, খুব সম্ভবত কষ্ট ও অনাহার ওর অসুখের কারণ। এই দূর বিদেশে ওর কেউ নেই, শঙ্কর না দেখলে ওকে দেখবে কে? বাল্যকাল থেকেই পরের দুঃখ সহ্য করতে পারে না সে। শঙ্কর যেভাবে সারা রাত তার সেবা করল, তার কোনো আপন লোকও ওর চেয়ে বেশি কিছু করতে পারত না। উত্তর পূর্ব কোণের অনুচ্চ পাহাড় শ্রেণীর পেছন থেকে চাঁদ উঠছে যখন সে রাত্রে, ঝমঝম করছে নিস্তব্ধ নিশীথ রাত্রি, তখন হঠাৎ প্রান্তরের মধ্যে ভীষণ সিংহ গর্জন শোনা গেল। রোগী তন্দ্রাচ্ছন্ন ছিল। সিংহের ডাক সে ধর্মর করে বিছানায় উঠে বসল। শঙ্কর বলল, ভয় নেই, শুয়ে থাকো, বাইরে সিংহ ডাকছে, দরজা বন্ধ আছে। তারপর শঙ্কর আস্তে আস্তে দরজা খুলে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে চারিধার চেয়ে দেখবা মাত্রই যেন সে রাত্রির অপূর্ব দৃশ্য তাকে মুগ্ধ করে ফেলল। চাঁদ উঠেছে দূরের আকাশ প্রান্তে, উইকা গাছে লম্বা লম্বা ছায়া পড়েছে পূব থেকে পশ্চিমে, ঘাসের বন যেন রহস্যময় নিস্পন্দ। সিংহ ডাকছে স্টেশনের কোয়ার্টারের পেছনে, প্রায় 500 গজের মধ্যে, কিন্তু সিংহের ডাক আজকাল গা সাওয়া হয়ে উঠেছে। ওতে আর আগের মতো ভয় পায় না সে। রাত্রির সৌন্দর্য এত আকৃষ্ট করেছে ওকে যে ও সিংহের সান্নিধ্য যেন ভুলে গেল। ফিরে স্টেশন ঘরে ঢুকলো। টং টং করে ঘড়িতে 2টো বেজে গেল। ও ঘরে ঢুকে দেখল রোগী বিছানায় উঠেই বসে আছে। বলল, একটু জল দাও, খাবো। লোকটা বেশ ভালো ইংরেজি বলতে পারে। শঙ্কর টিন থেকে জল নিয়ে ওকে খাওয়ালো। লোকটার জ্বর তখন যেন কমেছে। সে বলল, তুমি কি বলছিলে? আমার ভয় করছে ভাবছিলে? ডিয়েগো অ্যালভারেজ ভয় করবে? ইয়াং ম্যান, তুমি ডিয়েগো অ্যালভারেজকে জানো না। লোকটার ওষ্ঠ প্রান্তে একটা হতাশা, বিষাদ ও ব্যঙ্গ মিশানো অদ্ভুত ধরনের হাসি দেখা দিল। সে অবসন্নভাবে বালিশের গায়ে ঢেলে পড়ল। ওই হাসিতে শঙ্করের মনে হলো এ লোক সাধারণ লোক নয়। তখন ওর হাতের দিকে নজর পড়ল শঙ্করের। বেটে বেটে মোটা মোটা আঙুল, দড়ির মতো শিরাবহুল হাত, তাম্রাভ্য দাড়ির নিচে চিবুকের ভাব শক্ত মানুষের পরিচয় দিচ্ছে। এতক্ষণ পরে খানিকটা জ্বর কমে যাওয়াতে আসল মানুষটা বেরিয়ে আসছে যেন ধীরে ধীরে। লোকটা বলল, সরে এসো কাছে, তুমি আমার যথেষ্ট উপকার করেছ। আমার নিজের ছেলে থাকলেও এর বেশি উপকার করতে পারতো না। তবে একটা কথা বলি, আমি বাঁচব না, আমার মন বলছে।
আমার দিন ফুরিয়ে এসেছে, তোমার উপকার করে যেতে চাই। তুমি ইন্ডিয়ান, এখানে কত মাইনে পাও? এই সামান্য মাইনের জন্য দেশ ছেড়ে এত দূরে এসে আছো। যখন তখন তোমার সাহস আছে, কষ্ট সহ্য করবার শক্তি আছে, আমার কথা মন দিয়ে শোনো, কিন্তু প্রতিজ্ঞা করো আজ তোমাকে যেসব কথা বলবো আমার মৃত্যুর পূর্বে তা তুমি কারো কাছে প্রকাশ করবে না। শঙ্কর সেই আশ্বাসই দিল। তারপর সেই অদ্ভুত রাত্রি ক্রমশ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে এমন এক আশ্চর্য অবিশ্বাস্য ধরনের আশ্চর্য কাহিনী শুনে গেল, যা সাধারণত উপন্যাসেই পড়া যায়।